আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে, যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে না। আমাদের হাতিয়ার নেই, আমাদেরকে রেখে চলে গেছে। ও খুব অভিমানী ছেলে, সে আর ফেরার মতো মানুষ নয়। খুবই জেদি ছেলে। যেই অবস্থায় সে বাংলাদেশকে দেখেছিল, যে অবস্থায় আমাদেরকে দেখেছিল, সে দেখেনি, তাই সে চলে গেছে। গুলি করেছে তো সে তো কামনাই করেছে যে আমাকে গুলি করুন। আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি হাতিয়ার আমাদের মাঝে নেই। ভাই তাদের টেনশন শেষ ভাই। ওসমান হাদি চিরবিদায় নিয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অত্যন্ত ভরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, আমাদের সেই ছোট্ট দেশপ্রেমিক শরীফ ওসমান হাদি আর দুনিয়াতে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা, আমি একদিন ওসমান হাদির মতো বাঁচবো। আমি বিশ্বাস করি লক্ষ লক্ষ ছেলে মেয়ে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় দর্শক শ্রোতা, ওসমান হাদির মৃত্যুর আগে কিন্তু শেষে একটা কথাই বলে গিয়েছিল, আমার উপর যারা হামলা করেছে তাদের কিন্তু সুষ্ঠু বিচার চাই আমি। দর্শক শ্রোতা, তাহলে কি তার সুষ্ঠু বিচার হবে? দর্শক, কি হতে যাচ্ছে আজকের ভিডিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটি কেউ না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে না, যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে না। আমাদের হাতিয়ার নেই, আমাদেরকে রেখে চলে গেছে। ও খুব অভিমানী ছেলে, সে আর ফেরার মতো মানুষ নয়। খুবই জেদি ছেলে। যেই অবস্থায় সে বাংলাদেশকে দেখেছিল, যে অবস্থায় আমাদেরকে দেখেছিল, সে দেখেনি, তাই সে চলে গেছে। গুলি করেছে তো সে তো কামনাই করেছে যে আমাকে গুলি করুন। আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি যে হাতিয়ার আমাদের মাঝে নেই। একটু আগে খবর পেলাম হাদি চলে গেছে। এখন প্রশ্ন হলো যে হাদিকে কেন আমরা হারালাম? প্রধানত আমরা আবেগী হলে হবে না। এটি আমাদের বাংলাদেশের সবার জন্য, প্রতিটি মানুষের জন্য একটি মেসেজ। প্রতিটি আন্দোলনকারী যারা ছিল, প্রতিটি যোদ্ধা যারা ছিল, বাংলাদেশের যারা পলিটিশিয়ান আছেন, বাংলাদেশকে নিয়ে যারা ভাবেন, তাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ রেখে গেছে হাদি। আমরা হাদির এই বিষয়গুলি যদি আমরা ধর্তব্যে না নেই, আজকে হাদি গেছে, কাল অনেকেই যাবে, অনেকেই যাবে। আমি হাদির কথা ভুলতেই পারছি না। আমার কাছে মনে হচ্ছে এখনো চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলছে ছেলেটা, যুক্তি দিয়ে খণ্ডন করার চেষ্টা করছে। আমি ছেলেটার কথা কখনোই ভুলতে পারবো না। আমরা অনেক মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট নিয়েই থাকি। আমাদের অনেক বিষয় থাকে, আমাদের পারিবারিক অনেক বিষয় থাকে, অনেক কিছুতে আমরা ম্যানেজ করে চলতে পারি। হাতে আমাদের পরিবারের কেউ না। ছেলেটা কোথায়, কার সন্তান, কোন পরিবার আমরা জানিও না, কিন্তু সেটা আমাদের দেশের সন্তান হিসেবে আমরা দেখেছি। আমাদের দেশের সন্তান, আমাদের ভাই, যে বাংলাদেশ নিয়ে কথা বলতো, আমাদের মাকে নিয়ে কথা বলতো, আমাদের অস্তিত্ব নিয়ে কথা বলতো, আমাদের সার্বভৌমত্ব নিয়ে কথা বলতো, তাকে মেরে ফেলা হয়েছে। তাকে মেরে ফেলা হয়েছে। একটাবার ভাবুন তো, হাদিকে মেরে ফেলা হয়েছে, যাকে আমরা যার মুখ থেকে আমাদের কথা শুনতাম, তাকে মেরে ফেলেছে। তার মানে আমরা নিরাপদ, আমাদের দেশ নিরাপদ নয়, আমরা নিরাপদ নই। যারা খুন করেছে তারা আমাদের দেশি ভাই, তারা হাদির পাশে বসা ছিল, তারা হাদির সাথে খেয়েছে, হাদির সাথে আড্ডা করেছে, তারাই খুন করেছে। খুন করে তারা কোথায় গেছে? ভারতে চলে গেছে। ইন্টারন্যাশনাল আদালতে মামলা করা উচিত। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি ব্যর্থ। আমি বলবো যে হাদিকে মেরেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে এর জবাবদিহি করতে হবে। আমরা কিছুদিন আগেও, আমি বাংলাদেশে যাওয়ার পর, যখন অনেকেই বলতেছিল যে সাবধানে চলবেন, সাবধানে করবেন, আমি আমার আলহামদুলিল্লাহ আমি কখনোই কোনো কিছুকে পরোয়া করি না। যদি বাংলাদেশি যেহেতু নাগরিক, আর যেহেতু বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের পক্ষে মানুষ যে কোনো সময় বিপদ আসতেই পারে, বাট একা মরবো না, অনেকগুলোকে নিয়েই মরবো। কিন্তু আমার মতো এরকম মানুষ যদি এগুলি বলে বলে এরকম মৃত্যু মুখোমুখি চলতে থাকে, তাহলে আমরা কিসের আর নাগরিক দেশের? এই সরকারকে তখন বলেছিল, আমাদের সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বা হোম মিনিস্ট্রি বলেছিল যে নিরাপত্তার জন্য কি ব্যবস্থা নিয়েছেন। কেউ যদি তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য কোনো ধরনের আগ্নেয়াস্ত্র লাইসেন্স নেয়, এই মুহূর্তে কি করতে হবে?
তখন সেখান থেকে বলেছে এই মুহূর্তে কোনো কিছু করে না, নির্বাচনের আগে কাউকে তারা নিরাপত্তা দিতে পারবে না, এই ধরনের আগ্নেয়াস্ত্র লাইসেন্স দেবে না। আগ্নেয়াস্ত্র লাইসেন্স তারা যাদের প্রয়োজন রক্ষার জন্য তাদেরকে দিচ্ছে না, কিন্তু হাদির খুনিকে তারা দিয়েছে। হাদির খুনিকে তারা লাইসেন্স দিয়েছে অস্ত্রের, এবং তারা জামিন করিয়েছে। আমি আরেকটা কথা বলে রাখি, খুব পরিকল্পনার অংশ হিসেবে এই জামিনটাও হয়েছে। এই জামিন, হাদির খুনির জামিনটা, হাদির খুনি এর আগে আগ্নেয়াস্ত্রের আসামি ছিল, এর আগে আর 2টা মামলার আসামি ছিল, তার পরিবার টানাপোড়েনের, সবকিছু মিলিয়ে দেখুন কিভাবে কন্ট্রাক্ট করেছে তার সাথে, কন্ট্রাক্টের মাধ্যমে তার সাথে কন্ট্রাক্ট করা হয়েছে যে তুমি এটা করবা, তোমাকে বের করা হবে, ঠিক একদম হিন্দি সিনেমার স্টাইলে সবকিছু করা হয়েছে। সবকিছু এই দেশে যারা মানে বর্ডার পার করার দায়িত্বে ছিল তাদের সাথে করা হয়েছে, বোঝাপড়া করা হয়েছে, তা কখন সে কি করবে না করবে সব রেখি করে এরপর হাদিকে খুন করা হয়েছে। এর চেয়ে পরিকল্পিত খুন আর কিছু হতে পারে না। বাংলাদেশের ইতিহাস আমার মনে হয় এই প্রথম এরকম পরিকল্পিতভাবে খুন করে এবং সাথে সাথে সে সফলভাবে দেশ থেকে পালিয়ে যেতে পেরেছে। এটি গল্প নয়, এটি সত্যি হয়েছে বাংলাদেশে আমাদের হাদির সাথে হয়নি, বাংলাদেশের সাথে হয়েছে। বাংলাদেশের বুকে এসে 18 কোটি মানুষের বুকে এসে কাউকে খুন করে চলে যাওয়া, এটার জন্য এখনো পর্যন্ত নীরব আমার দেশের প্রশাসন, আমার দেশের সরকার। তার মানে সরকার খুন করেছে। এই আসিফ নজরুল থেকে শুরু করে সবাইকে জবাবদিহি করা উচিত, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা উচিত যে তারা কিভাবে হাদির খুনিকে দেশ থেকে যেতে সুযোগ দিল, তারা কিভাবে দিল। ওইখানে যারা দায়িত্বে ছিল বর্ডারে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। এটা জন্য প্রয়োজনে সরকারের নিয়োজিত কোনো কমিশন বা তদন্ত কমিটি দিয়ে হবে না, প্রয়োজনে সরকারকে বাধ্য করতে হবে, আমাদের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে তদন্ত কমিটি করা হবে। আমরা এইসব বাংলাদেশে যেসব গোয়েন্দা সংস্থা আছে যারা কাজ করে, এগুলি আমাদের নখের যোগ্য নাই, অনেকেই নখের যোগ্যতা রাখে না। আমরা হয়তো এইসব বিষয়ে মাথা ঘামাই না। আমাদেরকে দিন, আমরা করব তদন্ত, প্রকৃত চেহারা তুলে নিয়ে আসবো, আর সরকারের ভিতরে কোন ডিপ স্টেট আছে সেটাকে বের করে আনবো। কিন্তু এর বাচ্চারা এরা আমাদের পকেটে পয়সা দিয়ে সরকার চালাচ্ছে। সব দালাল, সব ঘুষখোর, সব বদমাস, সব হলো এই সরকারকে কোনো রকম এই ব্যবস্থা করে আমাদের এই কোটি কোটি টাকা পয়সা তারা খাচ্ছে এখন বসে বসে। এই সরকারকে সরাইতে হবে। এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষে যারা আছে, এরা বর্তমানে এই ডিজিটাল যুগে এইসব বয়স্ক মানুষ দিয়ে চলবে। একটা মামলাও নেয় না এখন সারা বাংলাদেশে। শীর্ষ পর্যায়ে থেকে বলা আছে কোনো মামলা যাতে না নেয়। মামলা না নেয় মানে কি? মানে যারা অপরাধীরা আছে তারা কোনোভাবে যাতে আর জেলখানায় না যেতে পারে, তাদেরকে প্রকাশ্যে ঘোরার অনুমতি দিয়ে দিয়েছে। আর এই ধরনের বিষয়গুলিকে, আর আইনজীবীরা আছে যত টাকা পাবে সে যত বড় খুনি হোক তাকে কন্ট্রাক্ট করে বের করে আনবে। এভাবে চলতেছে দেশ। এটা আমার দেশ ভাবতে অনেক কষ্ট হয়। তাহলে শেখ হাসিনাকে কেন তাড়াইছি আমরা? আমরা শেখ হাসিনাকে ফিরিয়ে আনবো প্রয়োজনে। তারপরে এইসব বাটপাররা যারা রাজনৈতিক নেতাদের কথা বলুন। হাদি মারা যাওয়ার সবচেয়ে বড় দুঃখ, মানে হাদি যে মারা যাওয়ার আগে যেসব দুঃখগুলি করতো সেগুলোর অন্যতম ছিল এই এনসিপি, বিএনপি, জামাত ইসলাম, এদের অনৈক্য, আর বিশেষ করে জুলাইয়ের যে চেতনা, এই চেতনাকে ধ্বংস করে দিয়েছে এই এনসিপি। আমাদের দেশের এই 24-এর, তারা তো তথাকথিত 24-এর নেতৃত্ব দিয়েছে, তথাকথিত। আমরা তাদেরকে এত মাথায় উঠাইছি, এই ছেলেগুলি টাকা পয়সা ক্ষমতার পেছনে এমনভাবে দৌড়েছে সেই 24-এর পর থেকে দেশটাকে অরক্ষিত করে ফেলেছে। তারা বিভিন্ন দলে বিভিন্ন বড় রাজনৈতিক দলের সাথে তারা টেক্কা দিতে গিয়ে শত্রুতায় রূপান্তর করেছে। এই দলের সাথে ওই দলের সাথে শত্রুতা তৈরি করেছে। এরা যেসব পোলাপান পড়াশোনা করার কথা, এইসব পোলাপান এখন মন্ত্রী হওয়ার স্বপ্ন দিচ্ছে, এদেরকে মন্ত্রী বানাই দিয়েছি আমরা। এদেরকে আমরা সত্যি বলতে কি আমরা আমাদের 24-কে নিজের হাতে গলা টিপে হত্যা করেছি, নিজের হাতে। এই ছেলেগুলিকে মন্ত্রী বানাইছি। এই ছেলেগুলি কোটি 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 করে টাকা কামাই করে এরপর তারা 24 থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। 24-এর যে একটা ঐক্য থাকার কথা ছিল, যারা 24 করেছে তাদেরকে নিয়ে যে একটা বড় ধরনের শক্তি তৈরি করার কথা ছিল, এগুলো করতে পারেনি। কারণ তারা বিচ্ছিন্ন হয়ে গেছে, নিজেরা বিচ্ছিন্ন হয়ে নিজে এক একজন কোটিপতি হওয়ার জন্য চেষ্টা হয়েছে। এরপর যে তাদের উপরে যে আমরা মানে 24-এর চেতনার উপর ভর করে যে সারা আগামী বাংলাদেশ চলবে, সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের সকল আশা আকাঙ্ক্ষা। এই জন্য হাদি বারবার বলেছিল যে আমরা আমাদের জুলাইয়ের চেতনাবোধ থেকে আমরা সরে গেছি। সে বহুবার দুঃখ করে বলেছে যে এই এনসিপি তার টাকার কাছে বিক্রি হয়ে গেছে, এনসিপি শেষ হয়ে গেছে। এদেরকেও দায় নিতে হবে। হাদি শুধু একা যায়নি, এনসিপির যারা মানে তোমরা যারা ওই নিজেরাই সবকিছু কয়েকজন মিলেই
জুলাইয়ের মালিকানা নিয়ে ধান্দা করছো, হাদির পথ কিন্তু তোমাদেরকেও ডাকবে, মাথায় রেখো। আজকে হাদির জন্য আমরা কান্না করছি, আল্লাহ মাফ করুক। তোমাদের জন্য মনে হয় না যে এত আফসোস করবে কেউ। তোমরা যা দেখিয়েছো, তোমরা মানে 24কে নিয়ে পকেটে ঢুকিয়ে দিয়েছো। আর যারা অন্য মানুষ, লক্ষ লক্ষ মানুষ যারা 24-এর স্বপ্ন দেখেছে, তাদেরকে তোমরা তোয়াক্কাও করনি। হ্যাঁ, সামনে অনেক পথ পাড়ি দিতে হবে, এত সহজ না। মাত্র তো জীবন শুরু তোমাদের। তোমরা দেশটাকে, সার্বভৌমত্বকে তোমরা যথেষ্ট ভঙ্গুর মুখে ফেলে দিয়েছ। এই 24-এর নায়ক নামক তথাকথিত এই ছেলেদেরকেও একদিন এসব দেখতে হবে। ওসমান হাদিকে যারা কাছ থেকে চেনেন তারা গভীরভাবে জানেন তিনি শুধু সাহসী ও দেশপ্রেমিক একজন মানুষই নন, মানুষ হিসেবে ছিলেন অসম্ভব বড় মনের। তার দেশপ্রেম কোনো স্লোগানে সীমাবদ্ধ ছিল না, কোনো পোস্টার কিংবা বক্তব্যের মধ্যেও আটকে থাকেনি। আর তার মানবিকতা ছিল না দেখানোর জন্য, ছিল না বাহবা পাওয়ার আশায়, ছিল নীরব, গভীর, নিঃস্বার্থ এবং আত্মার ভেতর থেকে উৎসারিত। গত 1.5 বছরে ওসমান হাদি যে জীবনযাপন করেছেন তা শুনলে অনেকেই বিস্মিত হবেন। কেউ কেউ হয়তো বিশ্বাসই করতে চাইবেন না। শহরের ঝলমলে আলো, আরাম কিংবা সুবিধার জীবন তার জন্য ছিল না। প্রয়োজনে তিনি সহকর্মীদের সঙ্গে খালি কার্পেটের ওপরে রাত কাটিয়েছেন, কোনো অভিযোগ না করে, কোনো আফসোস না দেখিয়ে। একটি মাত্র বালিশ থাকলে সেটি নিজের মাথার নিচে না রেখে তিনি দিয়ে দিতেন ঘুমন্ত সহকর্মীর মাথার নিচে। নিজে কষ্ট পাবেন এ নিয়ে তার কোনো দ্বিধা ছিল না। তার কাছে নিজের আরাম কখনোই অন্যের প্রয়োজনের চেয়ে বড় হয়ে ওঠেনি। এমনও দিন গেছে যখন তিনি সহকর্মীদের কাপড় নিজ হাতে ধুয়ে দিয়েছেন, ক্লান্ত শরীর দিয়েও অন্যের কাজ নিজের কাঁধে তুলে নিয়েছেন। এসব কাজ তিনি কাউকে দেখানোর জন্য করেননি, ক্যামেরার সামনে নয়, কোনো গল্প বানানোর জন্যও নয়। এগুলো ছিল তার স্বাভাবিক আচরণ, কারণ তিনি বিশ্বাস করতেন মানুষ হয়ে জন্মানোর মানে হলো মানুষের কষ্ট ভাগ করে নেওয়া। নেতৃত্বের দম্ভ, ক্ষমতার অহংকার কিংবা দূরত্ব তৈরি করার কোনো প্রবণতা তার মধ্যে ছিল না। তার শক্তি ছিল দায়িত্ববোধ আর ভালোবাসা, যা নীরবে মানুষকে আপন করে নেয়। এই ছোট ছোট কাজগুলোই বলে দেয় ওসমান হাদি আসলে কেমন মানুষ। বড় বড় কথা বলার চেয়ে তিনি ছোট ছোট কাজে নিজেকে প্রমাণ করেছেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন দেশপ্রেমের শুরু হয় মানুষকে ভালোবাসা দিয়ে। সহযোদ্ধাদের প্রতি তার মমত্ববোধ ছিল গভীর। সাধারণ মানুষের কষ্ট দেখলে তিনি অস্থির হয়ে উঠতেন, কারো চোখে জল দেখলে তার বিবেক দৌড়ে চড়ে বসত। তিনি জানতেন দেশের পরিবর্তন শুধু মঞ্চে দাঁড়িয়ে কথা বললে আসে না, পরিবর্তন আসে মানুষের পাশে দাঁড়ালে, কষ্টের দিনে হাত বাড়ালে। সাহসী কণ্ঠে তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, আপোষহীনভাবে প্রতিবাদ করেছেন। আবার সেই একই মানুষ নীরবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, কোনো প্রচার ছাড়াই। দিনের পর দিন তিনি নিজের সুবিধা ত্যাগ করেছেন, নিজের স্বস্তি বিসর্জন দিয়েছেন, শুধু এই বিশ্বাস থেকে যে কেউ না কেউ যদি শুরু না করে তাহলে পরিবর্তন আসবে কিভাবে। তিনি বলতেন, আমি হয়তো থাকবো না, কিন্তু আমার দেখা দেখি হাজার হাজার মানুষ দাঁড়াবে। এই বিশ্বাসই তাকে আলাদা করে তুলেছে। আজ সেই মানুষটির জন্য অগণিত মানুষের হাত দোয়ার জন্য উঠছে। মসজিদে, ঘরে, পথে, সবখানেই একটি নাম বারবার উচ্চারিত হচ্ছে, হাদি। যারা তাকে কোনোদিন দেখেননি তারাও আজ তার জন্য দোয়া করছেন। অত্যন্ত ভরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, আমাদের সেই ছোট্ট দেশপ্রেমিক শরীফ ওসমান হাদি আর দুনিয়াতে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশের লক্ষ কোটি ভক্ত অনুরক্তকে শোক সাগরে ভাসিয়ে দিয়ে দেশপ্রেমিক যোদ্ধা আজ মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। নিশ্চিত আজকে কারো মন ভালো নেই, দেশপ্রেমিক কোনো মানুষের মন ভালো থাকার কোনো সুযোগ নেই। তরুণ টকবগে যুবক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টের মেধাবী শিক্ষার্থী, যে সারা বাংলাদেশে 5ই আগস্টের পরবর্তী সময়ে সকল মানুষের কাছে, দেশপ্রেমিক মানুষের কাছে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছিলেন। শুধু তার নৈতিকতা, আদর্শ, চিন্তা, চেতনা, সাংস্কৃতিক আগ্রাসনে বাংলাদেশে যাতে কোনো ধরনের বহির্বিশ্ব থেকে প্রভাব বিস্তার করে এই দেশটাকে যাতে কোনো করে গোলামীর জিঞ্জিরে পরিণত করতে না পারেন, তার বিরুদ্ধে তার প্রতিবাদ ছিল অন্যতম। তার সাহসী ভূমিকা বাংলাদেশের লক্ষ জনতাকে উদ্বুদ্ধ করেছে দেশপ্রেমে। আমাদের সেই ছোট্ট শরীফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই। আর কোনোদিন তিনি আসবেন না, আর কোনোদিন তিনি আমাদেরকে ডাকবেন না, আর কোনোদিন তিনি সংবাদ সম্মেলনে বক্তব্য দিবেন না। কিন্তু তার রেখে যাওয়া বক্তব্যগুলো, তার রেখে যাওয়া মিছিলগুলো, তার রেখে যাওয়া কণ্ঠের সেই সুউচ্চ আহ্বানগুলো আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হৃদয়ের পরতে পরতে উঠতে থাকবে। আমি বিশ্বাস করি শরীফ ওসমান হাদি বাংলাদেশে নেই, মৃত্যুবরণ করেছেন, পৃথিবীতে আর কোনোদিন ফিরে আসবেন না। কিন্তু তিনি বেহেশতের জগতে পাখি হয়ে উড়ে বেড়াবেন, পাখির মতো করে বিচরণ করবেন। সমস্ত বেহেশতবাসীর সাথে তার সাক্ষাতে মিলিত হবে তার আত্মা।
এমন একটি মানুষ যে বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী, যে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা ঝালকাঠিতে অবস্থানরত কায়েদ সাহেব হুজুরের প্রতিষ্ঠিত সেই দিনই শিক্ষা প্রতিষ্ঠান, বিখ্যাত প্রতিষ্ঠানটিতে তিনি পড়ার সুযোগ পেয়েছেন। শুধু তিনিই নয়, তার বড় ভাই পড়ার সুযোগ পেয়েছেন, শিক্ষকতার সুযোগ পেয়েছেন। তার আর এক ভাই আছেন, তিনিও পড়ার সুযোগ পেয়েছেন। তার বাবা ছিলেন একজন মাদ্রাসার প্রিন্সিপাল, বিখ্যাত ধর্মীয় ব্যক্তিত্ব। সবসময় যারা ধর্ম দিয়ে চর্চা করতেন সেই পরিবারের মধ্য থেকে উঠে আসা একজন শরীফ ওসমান হাদি, যিনি ঢাকা প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট ভিডিওতে তো প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও।